শোনো বুয়া, এসব তো একদিনে ঘটেনি। তুমি তো সংসারের মাথা, তোমার তো এই সংসারটাকে টাইট করে ধরে রাখা উচিত ছিল। সংসারের রাস্তা তুমি টাইট করে ধরবে না তো কে ধরবে? তুমি তো ধরলে না, তুমি নিজের সুখের খোঁজে বেরিয়ে পড়লে। সংসারটা দুর্বল হয়ে গেল, ছেলে মেয়ের কথা ভাবলে না, তাদের মনের খোঁজ নিলে না, নিজের সাথে একটু জড়িয়ে রাখতে পারলে না তাদের। তোমার তো তাদের মাথার উপরও একটা বিরাট ছাতার মতো থাকার কথা। আমার খুব ভালো করে মনে আছে, জাম্বোর বিয়ের সময় যখন ডিঙ্কা হসপিটালে ভর্তি হয়েছিল, তুমি দেখা করতে গিয়েছিলে ওর সাথে। দেখা করতে গেছিলে ঠিকই, কিন্তু ওকে না কথা শোনাতে একটুও ছাড়োনি। ও তো তোমার মনের মতন নয়, ও তোমার হিসেবের বাইরে। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেনি, গ্র্যাজুয়েশনের পর পড়াশোনাটাও ছেড়ে দিল, তোমার কথা অনুযায়ী গান গেয়ে বেড়াতো। ওর জীবনে কিছুই হবে না এটাই তুমি ধরে নিয়েছিলে। যে ছেলে তোমার মনের মতনই নয়, যাকে তুমি পছন্দই করো না, তার জন্য হঠাৎ আজ এত চিন্তা কেন করছো বলো তো? সারা জীবন আমার ছেলের জন্য আমি ভেবেছি, আমার ছেলের ভালো মন্দ আমি বুঝেছি। আজ এই চরম বিপদের দিনে যা করার আমি করব, তোমায় কিছু করতে হবে না। আমি যা বলেছিলাম ডিঙ্কার ভালোর জন্য বলেছিলাম। আমি চেয়েছিলাম ও নিজের দু পায়ে দাঁড়াক। আমার তখন যেটা ভালো মনে হয়েছিল সেটাই বলেছিলাম। সেটা হয়তো অপছন্দের ছিল, হয়তো ওর মনে হয়ে থাকতে পারে যে আমি জাজমেন্টাল, কিন্তু আমি তাতে কোনো অন্যায় দেখিনি। বাবা হিসেবে আমি ওর সাফল্য চেয়েছিলাম। বাবা হিসেবে হয়তো আমি তার মায়ের মতন 10 হাত তুলে তাকে আগলে রাখতে পারিনি, কিন্তু আমি তো বাবা। আমার এই 2 হাত দিয়ে তাকে প্রাণপণে জড়িয়ে রাখতে চাইছিলাম। অরিন্দা, বলছি ডিঙ্কার ব্যাপারে যদি কোনো হেল্প লাগে আমরা তোমাকে ঠিক জানাবো, আমি কথা দিচ্ছি। আর তুমি তো বাবা, তুমি ছেলের জন্য যেটা ভাববে সেটা ভালোই ভাববে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। কিন্তু সত্যি বলতে গিয়ে মানে এই সময়টা না আলাদাভাবে কিছু করতে হবে না। মানে বেলটা খুব ইম্পর্টেন্ট। আজকে যখন উকিলের সাথে কথা বললাম, বললো কালকে খুব ইম্পর্টেন্ট হিয়ারিং, কালকে ডিসাইড হবে যে ডিঙ্কা বেল পাবে কি পাবে না। আর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে ডিঙ্কা যাতে বেল পায়। বেল পেয়ে ও বাড়ি এলো, এবার কেসটা চললো, যেটা সত্যি সেটা প্রকাশ হবে। একটা কথা বলো তো, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে টিঙ্কা এরকম একটা কাজ করতে পারে? আমি কি একবারও সে কথা বলেছি? মুখে হয়তো বলনি, কিন্তু মনে মনে হয়তো বিশ্বাস করো। আমি তোমার মনের কথাটাই জানতে চাইছি। আমি ডিঙ্কার বাবা। আমি হয়তো ইনসেন্সিবল হতে পারি, ইনসেন্সিটিভ হতে পারি, কিন্তু আমার সন্তানদের আমি চিনি, ডিঙ্কাকেও। আমি বিশ্বাস করি ডিঙ্কা একটা পিঁপড়ে কেউ মারতে পারে না, খুন করা তো দূরের কথা। ডিঙ্কা হয়তো জেদি, হয়তো খুব সোজা চিন্তা করে, একগুঁয়ে, কিন্তু খুন নেভা। সারা পৃথিবী যদি চিৎকার করে বলে তাও তাও আমি সেটা বিশ্বাস করব না। আমি সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করব। যাক, সারা জীবন তো ডিঙ্কাকে অসম্মান করেছো,
আজ অন্তত এইটুকু সম্মান যে করলে, তার জন্য টিঙ্কার মা হিসেবে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সেই তোমার গৃহিণীর কথা আগে ভাবো। সেখানে গিয়ে তিনি কি ভাষণ দিয়ে আসবেন সেই ভয়ে আমি মরছি। আর সেখানে গিয়ে যা বলে আসবেন সেগুলো যদি এভিডেন্স মনে করে তারা যদি কাজকর্ম শুরু করে যায় তাহলে তো আরো মুশকিল হয়েছে। আমি তো এখানে বসেই বুঝতে পারছি সেখানে গিয়ে সে কি বলে আসবে। বাবা, উল্টো কথা বলার জন্য সারা পৃথিবী রয়েছে। আর ওই একটা মানুষ কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। আমি বিশ্বাস করি টিঙ্কা মাথা উঁচু করে বেরিয়ে আসবে। আমি বিশ্বাস করি সত্যিটা প্রকাশ পাবে, প্রকৃত অপরাধী ধরা পড়বে, প্রমাণিত হবে আমাদের টিঙ্কা নিরপরাধ। আমার জীবন থেকে অনেক কিছু শেষ হয়ে গেছে। আমি নিজে গলা টিপে সেগুলোকে হত্যা করেছি, কিন্তু এই আশাটাকে আমি শেষ হতে দেব না। এই বিশ্বাস আঁকড়ে ধরে আমি বেঁচে আছি। এই সত্যিটাকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি, সেটাকে আমি হত্যা করতে পারবো না, কিছুতেই না। বৌমা, রোহিতকে তোমার একটা ফোন করা উচিত। ও হয়তো ফোন করেনি, এখানে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেনি, কিন্তু ওর সাজেশনের একটা তো ভ্যালু আছে। আমি দেখছি বাবা। হ্যাঁ, ঠিক আছে। বৌদি, এবার আমি বেরোবো। যাওয়ার পথে টিঙ্কার সাথে দেখা করে আমি বাড়ি চলি। আমি যাব, আমাকে নিয়ে চলো তোমার সাথে, আমাকে নিয়ে চলো নপলদা। আমি একবার যাই, আমার ডিঙ্কাকে দেখে আমি আসি। রিকোয়েস্ট করছি বৌদি, রিকোয়েস্ট করছি, তুমি আমার সাথে যেও না। তার কারণ আমি নিজেও জানি না যে থানায় আমাকে পারমিশন দেবে কি দেবে না। আর যদি আমার ডিঙ্কার সাথে দেখা হয়, যা কথা হবে আমি তোমাদের জানিয়ে দেব। আমি আসি বাবা, আমি আসি। গোপাল, দেখো গোপাল, আমি তো জীবনে কোনো অসৎ কাজ করিনি। আমি তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমার নাতিটার যেন কোনো অমঙ্গল না হয়, তার যেন কোনো অসম্মান না হয়, সে যেন ভালো থাকে। কিচ্ছু হবে না বাবা, তুমি চিন্তা করো। বৌদি, এ কি বৌদি, তুমি কাঁদছো? তুমি এতটা স্ট্রং, তুমি তো আমাদের শক্তি দেবে। তুমি যদি ভেঙে পড়ো আমাদের কি অবস্থা হবে? পারছি না বললাম, পারছি না। আমার ছেলেটার উপর এত বড় একটা অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওই অর্ণার বাবার এত রাগ, এত রাগ আমার ছেলের উপরে যে ওকে খুনের অপরাধ দেবার আগে তোমার চিন্তাও করলো না। এত রাগ আমার ছেলের উপর। আমি পারছি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মা, ও মা, যাই। রোহিত আঙ্কেল ফোন করেছে। হ্যালো রোহিত আঙ্কেল। দিঠি তো, কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? আসলে দুদিন হলো এসেছি তো, ভীষণ কাজের চাপ, এত মাস বাদে এসেছি তাই। বলো বলো, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমরা ভালো নেই রোহিত আঙ্কেল। ভালো নেই কেন, কি হয়েছে? আমরা খুব বিপদের মধ্যে আছি। আরে কি হয়েছে সেটা বলবে তো। তোমার মা ঠিক আছে? তোমার মা কোথায়? আর তোমার দাদুর শরীর ঠিক আছে? তুমি ডিঙ্কা সব ঠিক আছো? দিঠি, হ্যাঁ, এনাও তুমি মায়ের সাথে কথা বলো। দাও, তোমার মাকে দাও। রোহিত আঙ্কেল, কি রোহিত ফোন করেছে নিশ্চয়ই? তুমি কথা বলে না, তারপর আমি কথা বলবো। হ্যাঁ বাবা। হ্যাঁ রোহিত দা, বলুন। শ্রীময়ী, কি হয়েছে বলো তো? দিটি কাঁদছে কেন? বললো নাকি তোমরা কেউ ভালো নেই? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রোহিত দা, আমার শরীর ঠিক আছে।
তাহলে প্রবলেমটা কি কি হয়েছে বলো তো? আচ্ছা, আমি মেসুমশাই গলা পেলাম, মেসুমশাই ঠিক আছেন তো? রোহিতদা